মুক্ত চিন্তাতেও এবার মাতব্বরী, সেটাও আবার খাস কলকাতায়। এই শহর কলকাতায় একটা নাটক মঞ্চস্থ হচ্ছিল। সেই নাটকের মঞ্চে আজানের সুর বেজে উঠতেই রেড়ে করে তেড়ে এলেন কয়েকজন মাতব্বর। আদাব নামে সমরেশ বসুর লেখা নির্বাক নাটকের একটি দৃশ্যপট ফুটিয়ে তুলতে উল্টো স্রোত নাট্যদল তাদের মঞ্চে বাজায় আজানের সুর। সেই সুর শুনতেই বাইরে থেকে কয়েকজন ভিতরে ঢুকে পড়েন। অবিলম্বে সেই আজানের সুর বন্ধ করতে বলতেই শুরু হয় বিশৃঙ্খলা। আজানের সুরে কেন আপত্তি প্রশ্ন তোলেন দর্শকদের একাংশ। শুরু হয় বচসা, তবে শেষ পর্যন্ত দর্শকদের প্রতিরোধে পিছু হটতে হলো মাতব্বরদের। নাটকে কি হবে সেটা আপনি ঠিক করে দেবেন। আপনি ঠিক করে দেবেন কি? নাটকে কি হবে আপনি ঠিক করবেন কি? নাটক, হ্যাঁ থানায় ফোন করুন। নাটকে কি হবে আপনি ঠিক করবেন কি? নাটকে কি হবে সেটা আপনি ঠিক করবেন কি? না, নাটকে কি হবে সেটা আপনি ঠিক করবেন? হ্যাঁ বলুন না, আপনি বলুন। নাটক আপনি ঠিক করবেন। নাটকের ক্ষেত্রে আমার তো আবহ নীতি যেই মুহূর্তে ওই আজান শুরু হয়েছে, হঠাৎ ওই শিকাগো ভবন ছোট্ট একটা হল, দোতলায় নিচতলা থেকে চিৎকারটা করে শুরু হয়েছে। দু চারজন বলছি যে এসব বন্ধ করুন, বন্ধ করুন। তখন একটা গন্ডগোল হয়। তারপরে ওরা উপরে উঠে আসছে, আমরা তখন দৌড়ে গিয়ে বলি, ভাই আপনি প্লিজ আসুন, এসব বসে দেখুন, শুধু তো আজান না, তারপরে হিন্দুদের ঘন্টা যদি অমুক তমুক আছে, না না ওসব না, ইত্যাদি ইত্যাদি। কোন পার্টি কিংবা আমি কিচ্ছু বলিনি। আমরা শুধু শান্তির কথা বলি, রবীন্দ্রনাথের কথা বলি, গান্ধীর শান্তির কথা বলি, সম্প্রীতির কথা বলি, সেই জায়গা থেকেই না। এটা আমার খুব খুব কষ্ট হয়েছে। আমার 77+, এর মধ্যে অন্য কিছু নেই, এটাই হচ্ছে ঘটনা। যেহেতু আমার নাটকের লোক দেখে, নাটকের তরফ থেকে বিভিন্ন প্রতিবাদ হচ্ছে, এটা আমি খুব একটা জায়গা অব্দি আমি কিন্তু এইটুকু। আমাকে কালকে একজন জিজ্ঞেস করতে, আপনারা জিডি করেননি, আমি সেটা মনে করছি না। সাধারণ মানুষ, দর্শক, তারা এত সোচ্চার ভাবে ওদেরকে প্রতিবাদ করেছে, অনেকেই বুঝিয়েছে। আমি নিজে ব্যক্তিগত ভাবে বলছি, ভাই তুমি দেখো না, আপনি আসুন দেখুন। তো যাই হোক, আলটিমেট ওরা চলে গেছে, বুঝতে পেরেছে হয়তো। এই হচ্ছে বিষয়, আর কিছু। এবং এই জিনিসটা নিচে আমাদের পশ্চিমবঙ্গে অন্তত হওয়াটা উচিত নয়। রাজ্যে পালা বদলের পর বারবারই মুক্ত চিন্তার পক্ষে সওয়াল করেছে বিজেপির সরকার। নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। 19 বছর পর ফের নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিনও কলকাতায় ফিরে বলেন, এখানে বাক স্বাধীনতা রয়েছে বলেই তিনি ফিরতে পেরেছেন। আমি ফিরে এসেছি। চলে যাওয়া আর ফিরে আসার মাঝখানের 19 বছর কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না। আজকের এই দরজা খোলা প্রমাণ করে অন্যায় দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয়। আমার কলকাতায় ফেরা শুধু আমার ব্যক্তিগত আনন্দ নয়, এটি নির্বাসন ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা এবং মানুষের ভালোবাসার একটি জয়। সরকারি বার্তার পরও এভাবে মুক্ত চিন্তায় মাতব্বরীর সাহস হয় কি করে? কারা এরা? এই প্রশ্ন তুলছে TV9 বাংলা। এদিকে মুক্ত চিন্তায় মাতব্বরীর প্রতিবাদে আজ রানু ছায়া মঞ্চে নাট্যকর্মীদের প্রতিবাদ কর্মসূচি। দর্শকের প্রতিরোধে পিছু হটতে হয়, এই ঘটনাটাই সর্বত্র ঘটাতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। চেহারা বেরিয়ে পড়েছে, চোখ নাক মুখ বেরিয়ে পড়েছে, সুতরাং এদের বিরুদ্ধে একমাত্র সকলে মিলে প্রতিরোধ না করলে এটা আরো বাড়বে। কারণ আপনারা এখানে ইয়ের থেকে মাইক খুলে ফেলছে সমস্ত মসজিদ থেকে, আর যখন অষ্টপ্রহর সংকীর্তন চলে তখন তো সব মাইক চলে, তখন সেই মাইক খোলা হয় না কেন? আমাদের কোথাও না একদিকে কিছু অস্থিরতা কাজ করছে এবং আর একদিকে কিছু তাৎক্ষণিক রিয়াক্ট করার কিছু মানসিকতা কাজ করছে। কোন একটা ঘটনা ঘটলে তো আমার এই ক্ষেত্রে মনে হয় আমাদের সতর্ক থেকে যে কোনো বিষয় রিয়াক্ট করা উচিত বলে আমার মনে হয়েছে।
এই ধরনের ঘটনা ফাইল আবারও খুলেছে, নতুন করে এফআইআর দায়ের হয়েছে। তিলোত্তমার মৃতদেহ, নিথর দেহ তড়িঘড়ি করে দাহ করার জন্য চাপ দিয়েছেন নির্মল ঘোষ সহ 3 জন, এমনটাই অভিযোগ করেছেন তিলোত্তমার বাবা। গুরুতর অভিযোগ, খড়দা থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগপত্রে আর কি কি আছে, এক্সক্লুসিভ রিপোর্ট দেখাচ্ছি আমরা। তন্ময়, অভিযোগপত্রে কি কি আছে? দেখো, একদম বলছি আমাদের হাতে, TV9 বাংলার হাতে সেই এক্সক্লুসিভ একদম পুরো যেটা খড়দা থানার মানে করা হয়েছে। খড়দা থানাতে অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা বা তিলোত্তমার বাবা, আমরা যেটাই বলি না কেন, শেখর দেবনাথ। সেখানে স্পষ্ট করে 4 থেকে 5টা পয়েন্ট যা দেওয়া হয়েছে সেটা ভয়ঙ্কর বললে কম বলা হবে। অন্তত এই ধরনের ধর্ষণ এবং খুনের ঘটনার ক্ষেত্রে দেহ তড়িঘড়ি জবরদখল করা হয়েছিল, ধারে কাছে বাবা মাকে ঘেঁষতে দেওয়া হয়নি, নাম্বার 1। নাম্বার 2, যখন আরজিকর থেকে দেহ বের করা হচ্ছে পোস্টমর্টেম করে, তখন সেখানে ওই কলতার দাশগুপ্ত, মীনাক্ষী, ওদের রাজনৈতিক কর্মীরা তারা সেই গাড়ি আটকেছিলেন যে দেহ তারা যেতে দেবেন না, তারা দ্বিতীয়বার ময়নাতদন্ত চান, পরিবারের সম্পত্তি চাইছিলেন। পরিবার সেই সময় টানা থানাতে আটকে রয়েছে। অভিযোগ করছে যে পুলিশ আমাদেরকে আটকে রেখে দিয়েছিল, কারোর সঙ্গে কথা বলতে দিচ্ছিল না। পুলিশ সেখান থেকে এসকর্ট করে সেই দেহ বার করে সোজা চলে যায় তিলোত্তমার বাড়ি পানিহাটিতে আত্মীয়দেরকে নিয়ে, এবং অন্য আত্মীয়দেরকে দেহর কাছে যেতে দেওয়া হলো না, দেখতে দেওয়া হলো না। বাড়িতে নির্মল ঘোষ, তৃণমূলের MLA নেতা, এবং তার সঙ্গে আমরা যেটা নাম পাচ্ছি সোমনাথ এবং সঞ্জীব, তারা সেই বাড়িতে ঢুকে পড়ে পুলিশকে সঙ্গে নিয়ে। গোটা অঞ্চল পুলিশ কর্ডন করে রেখে দেয়। বাবা মাকে দেহের কাছে যেতে দেওয়া হয় না, আত্মীয়দের দেহের কাছে যেতে দেওয়া হয় না। জবরদস্তি করে সেই দেহ বার করাচ্ছে, দাহ করা হবে বলে। অভিযোগপত্রে যেটা লেখা আছে যে বাড়িতে জোরপূর্বক আমার বাড়িতে প্রবেশ করেন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য আমাকে হুমকি দেন। অর্থাৎ সদ্য একজন ডাক্তার মারা গেছেন, তার বাবা মাকে হুমকি দেওয়া হচ্ছে, যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ রয়েছে। এরপরে জবরদস্তি করে যে পানিহাটি যেখানে ক্রিমেশন অর্থাৎ দাহ করার জন্য যেখানে নিয়ে যাওয়া হলো, যেখানে ইলেকট্রিক চুল্লি রয়েছে শ্মশানঘাট, সেখানকার ম্যানেজার যিনি রয়েছেন ভোলানাথ পাত্র, তাকে পুলিশ এবং এই নেতারা চাপ দেয় যে সব দেহ থাকবে। অর্থাৎ 2টো দেহ সেই সময় লাইনে ছিল, ভিআইপি লাইনে 2টো দেহকে সরিয়ে রেখে দিয়ে তড়িঘড়ি একেবারে বলপূর্বক, তুমি ছবিতেও দেখতে পাবে, সেই ছবি আমরা দেখাচ্ছি এখন স্ক্রিনে, আমাদের ছবিটা চলছে। নির্মল ঘোষ সেখানে দাঁড়িয়ে রয়েছেন, সঞ্জীব দাঁড়িয়ে রয়েছে, সোমনাথ রয়েছে। তড়িঘড়ি সেই দেহ, বাকি দেহ ফেলে রেখে নিয়ে গিয়ে চুল্লিতে ঢুকে পুড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ প্রমাণ লোপাটের জন্য, যেটা প্রথম দিন থেকে বলে আসছেন তিলোত্তমার বাবা মা, যে প্রমাণ লোপাটের জন্য পরপর যদি তুমি উদাহরণগুলো দেখো, সেইগুলোই কিন্তু আজকের এই যে কমপ্লেন লেটার, সেই কমপ্লেন লেটারে লেখা রয়েছে। এবং এখান থেকে গ্রেপ্তার করা এবং তদন্ত শুরু করা দুটোই করতে পারে, এমনটাই বলছেন আইনজ্ঞরা। নজর থাকবে আমাদের এই খবরের দিকে, ধারাবাহিকভাবে নজর থাকবে। তিলোত্তমার বাবা ঠিক কি বলেছেন, কি অভিযোগ করেছেন, শোনাই একবার। কয়েকটা দিন যাচ্ছে আর সময় বাড়ছে, এই পর্যন্তই হচ্ছে আর কি। আশা জাগছে, আশা তো আছেই, বিচার পাওয়া যাবে এটা আশা করছি। বিচার সহজও হবে পাওয়া, বিচার তো পাওয়া যায়, আদালত দেবে বিচার, মেইনলি সহজ হবে বিচারটা পাওয়া। সরকার সহযোগিতা পেলে বিচারটা পাওয়া সহজ। এই নতুন সরকার আমার মেয়েকে পুড়িয়ে দেওয়ার জন্য প্রাইজ পোস্ট পেয়েছিলেন সোমনাথ দে চেয়ারম্যান, এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, যিনি ওখানে কাকু বলে পরিচয় দিয়েছিলেন। এই 3 মূর্তি এই তথ্য প্রমাণ লোপাটের কাণ্ডারি, এটা আমরা সর্বজন বিদিত। সেই দিনের সেই ঘটনা আমাদের সবার মনে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের অঙ্গুলি হিলনে যে এটা যেন কোনোভাবেই ময়নাতদন্ত না হয়, এই অভয়া অনেক কিছু জানত, সেটার মুখ বন্ধ করার জন্য, এই তদন্ত বন্ধ করার জন্যই কিন্তু এই জিনিস করা হয়েছিল। আসল কাণ্ডারি কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় আর হরিশ মুখার্জির অভিষেক। তিলোত্তমা কাণ্ডে এবারে নতুন এফআইআর, ফলে তদন্তের পরিধি স্বাভাবিকভাবেই বাড়ল। তিলোত্তমার বাবা নতুন করে অভিযোগ দায়ের করেছেন, লিখিত অভিযোগ। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জির বিরুদ্ধে তদন্তে খড়দা থানা। ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধভাবে আটকে রাখা, তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় মামলা রুজু। তিলোত্তমার শেষকৃত্য বিতর্ক নিয়ে রাজ্য পুলিশকে তদন্তের নির্দেশ দিয়ে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। ক্রিমেশন ঘাট, ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছে। সিপি ব্যারাকপুর হেয়ার
এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। সিবিআই চাই, হাইকোর্ট সিবিআই দিয়েছিলেন, সিবিআই তদন্ত করেছে। সিবিআই কাদের? সিবিআই তো কেন্দ্রের। 3টি কোর্ট গোটা জিনিসটা মনিটর করেছে। আমরা নিশ্চিতভাবে তার পরিবারের প্রতি সম্মান এবং সহানুভূতি দেখাই, কিন্তু তারা এতভাবে তারা বয়ান চেঞ্জ করেছেন, পুরোটাই রাজনীতিতে চলে যাচ্ছে কিনা বা রাজনৈতিক ন্যারেটিভ। আমার যার উপর বক্তব্য ছিল, আমার যাকে প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে, আমার যার উপর রাগ ছিল, এমন একটা কিছু করবেন না। আমার বক্তব্য, যদি এই দাহ কার্য নিয়ে কোনো অন্যায় কিছু থাকে নিশ্চয়ই সিবিআই সেটা খোঁজ নিত, যেটা তদন্তের মতো হোক, কিন্তু এমন কিছু করবেন না যে বিপন্ন পরিবারের তাদের পাশে দাঁড়ানো পাড়া প্রতিবেশী জনপ্রতিনিধি, এরপরে ভবিষ্যতে তারা কাউকে না বিপদে পড়লে সাহায্য করতে যাবে। দেখা যাক যে কত দ্রুততার সাথে বিচার পায়, কারণ অনেকে অনেক কথা বলেন, অনেক দেখছি তো, কিন্তু একটা সময় হয়তো ফ্লো তুলিয়ে দেবে, তারপরে সেটাকে ধামাচাপা পড়ে যাচ্ছে। ঠিক যেভাবে দেখলাম সিআইডি সিগনেচারের কেসে যা তৎপরতা দেখাচ্ছিল, এটাও না সে হয়ে যায়। যেহেতু 2 বছর পার হলো তার মৃত্যুবার্ষিকী, এখন মানুষের মনে তিলোত্তমা নিয়ে একটু চর্চা হচ্ছে, কদিন এটা হয়ে যাওয়ার পরে আবার না ধামাচাপা পড়ে যায়। তড়িঘড়ি তিলোত্তমার দেহ দাহ। তদন্তকারী আধিকারিকদের আতশ কাচের নিচে রয়েছেন 3 মূর্তি, যাদের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন তিলোত্তমার বাবা। তাদের মধ্যে একজন তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি। ইতিমধ্যেই তাদের নামে এফআইআর দায়ের করা হয়েছে। বাড়িতে নেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, আমরা গেছিলাম, খুঁজে পাইনি। সোমনাথ দে, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভিন রাজ্যে সঞ্জীব মুখোপাধ্যায়। আমরা এসেছি নির্মল ঘোষের বাড়িতে একাধিকবার, নির্মল ঘোষকে পাওয়া যায়নি। আজও আসলাম, নির্মল ঘোষ নেই। গতকালই তিলোত্তমার বাবা তিনি নির্মল ঘোষের নামে এবং চেয়ারম্যান সোমনাথ দের নামে এবং সঞ্জীব মুখার্জির নামে থানায় এফআইআর দায়ের করেছেন। এবং কেন তড়িঘড়ি তার মেয়েকে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং কি লোপাট করতে তারা চেয়েছিলেন, তারই উদ্ধারের জন্য তারা অভিযোগ দায়ের করেন। এখন দেখার বিষয়, এই অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি এবং সোমনাথদের গ্রেপ্তারি কবে হয়। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। হ্যাঁ, অভিযোগ হয়েছে। কি হয়েছে আমি জানি না, কিছুই আমি এ বিষয়ে বলতে পারবো না। হ্যাঁ, দিয়ে না ফ্রি করে দিয়ে দাহ করে দেওয়া, এইটা আসলে দ্বিতীয়বার যাতে ময়নাতদন্ত না হয়, নতুন তথ্য প্রমাণ যাতে পাওয়া না যায়, তার জন্য এই ষড়যন্ত্রে তৃণমূলের যে নাম এখন উঠে আসছে তারা তো যুক্ত আছেও, ধরলো না, সিবিআইও ধরলো না। তখনও সিবিআই ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, এখনো সিবিআই আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। তাহলে সিবিআই তখন কাজ করতে পারছিল না কেন, আর এখন কাজ করতে পারবে কিভাবে, এটা সিবিআই কে উত্তর দিতে হবে। সিবিআই এর অফিসার কেন বদলি হয়ে গেলেন, সেই পুরনো যে অফিসার ছিলেন তার বিরুদ্ধে অভয়ার পরিবার যে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগ নিয়ে কি তদন্ত হবে, সেটাও সিবিআই বলতে পারবে। দলের নির্দেশকে বুড়ো আঙুল, তৃণমূল এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে গেলেন বিজেপি নেতা। মালদার কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন বিজেপির SC/ST মোর্চার জেলা সম্পাদক অলোক মণ্ডল। সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে সহকর্মী। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তে যে খবর আমরা নজরে রেখেছি, দলীয় নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে গেলেন বিজেপি নেতা। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই। এখানে আমি প্রার্থী করেছেন, ওনারাই আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি এই জন্যই প্রার্থী হয়েছিলাম। দল নির্বিশেষে টিএমসির মেম্বাররাও ভোট দিয়েছেন, কংগ্রেসের মেম্বাররাও ভোট টোটালে আমরা 25 জন মেম্বার উপস্থিত হয়েছিলাম। তার মধ্যে আমি অলোক মণ্ডলের নাম প্রস্তাব করেছিলাম। তো অলোক মণ্ডল মোট 16টা ভোট পেয়েছিল, আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিউটি মণ্ডল, উনি 9টা ভোট পেয়েছিলেন।
দুইজনেরই নাম